আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এক সপ্তাহ পর শুভ্রের কথা শুনে শুভ্রের বাবা বেশ ভাবনাহীনভাবেই বলে উঠল, তুমি নিশ্চয়ই জানো এবার তুমি একা নও, তোমার সাথে বর্ষাও যাবে। প্রতি উত্তরে কিছু বলল না শুভ্র, কারণ সেটা জানতো। শুভ্রকে চুপ থাকতে আবারও প্রশ্ন ছুড়ল শুভ্রের বাবা। এখন তুমি কি বলো? বাবার ফের প্রশ্ন শুনে শুভ্র তার বাকি খাবারগুলো শেষ করে আধ গ্লাস পানি খেয়ে উঠে দাঁড়ালো। তারপর টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তোমরা তো সব কিছু আগে থেকেই ঠিক করে রেখেছো, তাই নতুন করে আমি আর কি বলবো। তোমাদের যা ভালো মনে হয় তাই করো। যাই হোক, আমি একটু বের হব, আমার কিছু কাজ আছে। এতটুকু বলে বাসা থেকে বেরিয়ে যায় শুভ্র। শুভ্রের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকে বর্ষা। বাকি সবাই না বুঝলেও সে বুঝতে পেরেছে। অনেকটা অভিমান নিয়েই কথাগুলো বলল শুভ্র। সকাল থেকেই বাড়ির মানুষজন বেশ ব্যস্ত, কারণ কাল শুভ্র আর বর্ষার বৌভাতের অনুষ্ঠান। বৌভাতের অনুষ্ঠানটা বাড়িতে হওয়ায় ব্যস্ততা যেন আরও বেশি সবার। শুভ্রদের আত্মীয় স্বজন আসতে শুরু করেছে অনেকেই। পুরো বাড়ি জুড়েই একটা হট্টগোল ব্যাপার। যদিও এগুলো কাল থেকেই ছিল। শুভ্রদের বাসা থেকে বর্ষাদের বাড়ির দূরত্ব কয়েক মিনিটের জাস্ট। নিজের রুমে চুপচাপ বসে আছে বর্ষা, তার পাশেই শুভ্রা বকবক করে যাচ্ছে। শুভ্রার কথার প্রতি উত্তর হিসেবে জাস্ট হা না এই দুটো শব্দই বেশি ইউজ করছে সে। হঠাৎই বর্ষা বলে উঠল, আচ্ছা শুভ্রা, তোমার ভাইয়ার বিদেশি ফ্রেন্ডরা কেন আসলো না বিয়েতে? এতক্ষণ বর্ষার হা না শব্দ ছেড়ে বড় কথা শুনে শুভ্রা বেশ ভাবনাহীনভাবেই বলে উঠল, আজ আসবে বোধহয়। আসলে তোমাদের বিয়েটা তো কয়েকদিন আগে হয়ে গেছে, তাই হয়তো তারা আসতে পারেনি। ও ভাইয়া বোধহয় তাদের আনতেই গেছে। প্রতি উত্তরে তেমন কিছু বলল না বর্ষা। এমন সময় তার ফোনটা বেজে উঠল। উপরে তার বেস্ট ফ্রেন্ড আরোহীর নাম দেখে চোখে মুখে হাসি ফুটল, কিন্তু পরক্ষণেই হাসিটাকে দমিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলল, ফোন কেন করেছিস তুই? বর্ষার কথা শুনে অপর পাশে আরোহী বলে উঠল, লে খুকি, যেখানে রাগ করার কথা সেখানে তুই করছিস কেন? মানে আবার কি? বিয়ের ডেটের 2 সপ্তাহের আগে বিয়ে সেরে ফেলেছিস, আবার রাগ দেখাচ্ছিস? তোকে তো আগেই বলেছি। কচু বলেছিস। যাই হোক, পেছনে ফের। কি বলছি পিছনে ঘুর। সাথে সাথে পেছনে ফিরে তাকালো বর্ষা। সত্যি সত্যি পেছনে তার প্রবাসী বেস্ট ফ্রেন্ডকে দেখে চোখে মুখে হাসি ফুটে উঠল তার। তৎক্ষণাৎ খুশি হয়ে একবার শুভ্রাত একবার আরোহীর দিকে তাকিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল সে আরোহীকে। তারপর কান্না ভেজা কণ্ঠ নিয়ে বলল সে, কেমন আছিস দোস্ত? কতদিন পর তোকে দেখলাম। আমি ভালো, আর তুই? ভালো। পরন্ত বিকেলবেলা ঢাকার উত্তরার আনাচে কানাচে বিভিন্ন বইয়ের দোকানে ঘুরে ঘুরে দেখছে হিয়া। মাথা মন সবকিছুই নিস্তেজ প্রায় তার। কোনো এক সাহিত্যের খোঁজে নাজেহাল অবস্থা তার। বিকেল হওয়া সত্ত্বেও প্রচণ্ড গরমে মাথা মন প্রায় ক্লান্ত তার। কিছুটা হতাশ হয়ে বইয়ের দোকান থেকে নামলো হিয়া। ব্যস্ত শহর জুড়ে চলছে সাই সাই সব গাড়ি। হিয়া তার ক্লান্ত মাখা মুখটা নিয়েই হাঁটা ধরল ডান দিকের রাস্তা দিয়ে। হয়তো বইয়ের খোঁজের জন্য তাকে কুরিয়ার সার্ভিস অর্থাৎ অনলাইনই ব্যবহার করতে হবে। শুধু শুধু সারা বিকেল জুড়ে হাঁটলো এদিক সেদিক। মুখ জুড়ে থাকা ঘামগুলো নিমেষেই ওড়না দিয়ে মুছে ফেলল সে। এই মুহূর্তে বৃষ্টি নামলে হয়তো মন্দ হতো না খুব, কিন্তু আকাশটা আজ বড্ড পরিষ্কার মনে হয় না আজ আর বৃষ্টি নামবে। আনমনেই আকাশপথে তাকিয়ে এগিয়ে চলল হিয়া ব্যস্তশীল রাস্তা পেরিয়ে। তৃষ্ণা পেয়েছে খুব, কিন্তু আশেপাশে তেমন কোনো চায়ের দোকান দেখছে না সে। যাও আছে তাও তার অপোজিট রাস্তায়। সেখানে যেতে হলে তাকে মাঝ রাস্তার এই গাড়িগুলো টপকাতে হবে। কিন্তু এই মুহূর্তে রাস্তা পারাপার হতে মোটেও মন চাইছে না তার। একবার পার হলে দ্বিতীয়বার ঘুরে আবারও আসতে হবে তাকে। শেষমেশ নিরুপায় হয়েই ক্লান্ত শরীর আর মন নিয়ে হাঁটা শুরু করলো সে। কয়েক কদম যেতেই হঠাৎই পেছন থেকে একটা পিচ্চি ছেলে এসে ওড়না ধরে টান দিল হিয়ার। গলায় টান অনুভব হতেই তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল সে।
ওখানেই পেছন ফিরে পিচ্চি একটা ছেলেকে দেখে নিচে বসে বলল হিয়া। কিছু বলবে আমায়? উত্তরে ছেলেটিও মাথা নাড়িয়ে হা সমর্থন দিল, যার অর্থ হ্যাঁ, সে কিছু বলবে। ছেলেটির মাথা নাড়ানো দেখে হিয়া তার চোখের চশমাটা হাত দিয়ে ঠিক করে বলল। বলো। সাথে সাথে পেছন থেকে একসাথে এক বোতল ঠান্ডা পানি আর অন্য হাতে একটা গোলাপ আর চিরকুট এগিয়ে দিল হিয়ার পানে। ছেলেটির কাজে হিয়া অবাক হয়ে ওগুলো হাতে নিল। পরক্ষণে পাল্টা কিছু বলতে তার আগেই পিচ্চি ছেলেটি দৌড়ে হাওয়া হয়ে গেল মুহূর্তেই। হিয়া বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর চিরকুটটা খুলল সে, যেখানে লেখা। এত আলসে কেন তুমি? জানো না তৃষ্ণা পেলে পানি খেতে হয়? সবসময় সাহিত্যের পিছনে ছুটলেই হবে না মিস ঔপন্যাসিকা। মাঝে মধ্যে কাল্পনিকতা থেকে বেরিয়ে বাস্তবে মুখ লোকাতে হয় প্রিয়দর্শিনী। হিয়া বেশ অবাক হলো চিরকুটটা পড়ে। সে যে সাহিত্যের পেছনে ছুটছিল এটা কি করে বুঝলো সে চিরকুটের মালিক? অবাক হয়েই বলল সে। স্ট্রেঞ্জ বলেই পেছনে ফিরে তাকালো কয়েকবার, বাট আশেপাশে তেমন কাউকেই চোখে পড়ল না তার। পরক্ষণেই বেশি কিছু ভাবল না আর এগিয়ে গেল নিজের গন্তব্যের দিকে। চেয়েছিল ফুলটা ফেলে দিতে, কিন্তু ফুলটা এতটাই সুন্দর যে না চাইলেও সেটাকে নিয়েই এগিয়ে গেল সে। আপনা আপনি ঠোঁটে হাসি ফুটল তার। অন্যদিকে থেকে বেশ খানিকটা দূরে হিয়া হাসি মাখা মুখ দেখে নিশ্চুপেই হাসল কেউ। হয়তো এতক্ষণ হিয়ার এই হাসি মাখা মুখটা দেখার জন্যই ব্যাকুলভাবে অপেক্ষা করছিল সে। পরের দিন খুব ধুমধাম করেই বৌভাতের অনুষ্ঠান পালন করা হলো শুভ্র আর বর্ষার। শুভ্রের কয়েকজন বিদেশি ফ্রেন্ডরাও সামিল ছিল তাতে, যদিও তাতে বর্ষার কোনো ক্ষোভ ছিল না। বর্ষার সাথে হাই হ্যালো ব্যতীত তেমন কোনো কথা হয়নি আর তাদের সাথে। রাত প্রায় 10টার কাছাকাছি। সারাদিনের অনুষ্ঠান ছেড়ে সবেমাত্র বিছানায় গা এলিয়েছে বর্ষা। আজ তার মা বাবাও এসেছিল, সাথে এসেছিল হাতে গোনা কয়েকজন বন্ধু। বর্ষা খুব নিশ্চুপ স্বভাবের হওয়ার খুব একটা বন্ধু জোটেনি তার। হাতে গোনা 2-4 হবে হয়তো। তপ্ত নিঃশ্বাস ছাড়ল বর্ষা। আজ আবারও বেলকনিতে দাঁড়িয়ে শুভ্র কারোর সাথে কথা বলছে। কার সাথে রাত করে কথা বলে বুঝতে পারে না বর্ষা। কোনো বিশেষ কেউ উত্তর মেলে না বর্ষার। অতঃপর বেশি কিছু না ভেবেই চোখ বুজে ফেলল সে। তাদের সম্পর্কটা ঠিক কোন দিকে যাচ্ছে ঠিক বুঝে উঠতে পারছে না সে। শুভ্র তেমনভাবে কোনো কথাই বলে না বর্ষার সাথে, যেটা খুবই খারাপ লাগছে বর্ষার কাছে। শুভ্র চায় কি? কি চলছে শুভ্রর মনে বুঝে উঠতে পারে না বর্ষা। চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল তার। এই মুহূর্তে মনে হচ্ছে বর্ষার এই বিয়ে না হলেই বোধহয় ভালো হতো। রাত প্রায় 1:30টার কাছাকাছি। টেবিল জুড়ে থাকা কিছু ডায়েরির পৃষ্ঠা উল্টে চলছে বারংবার, যদিও সেখানে কিছু অস্পষ্ট শব্দ ব্যতীত তেমন কিছু লেখা নেই। জানালার কার্নিশ বেয়ে আসা রাতের জ্যোৎস্না ভরা আলো এসে পড়েছে সেই ডায়েরির পাতাতে। এদের পাশেই খাট জুড়ে ঘুমিয়ে আছে হিয়া। কয়েক মুহূর্ত আগেই চোখ বুজেছে সে, যদিও ঘুমটা খুব বেশি গভীর হয়নি তার। এমন সময় হঠাৎই বেলকনির পাশ দিয়ে কিছু ভয়ানক শব্দ কানে আসতেই হিয়ার কাঁচা ঘুমটা ভেঙে গেল, সাথে আঁতকে উঠল মন। চটজলদি শোয়া থেকে উঠে বসলো হিয়া। রুমের লাইট জ্বালালো থাকায় খুব বেশি ভয় পেল না সে। হিয়া কিছুটা ঘাবড়ানো মুখ নিয়ে এগিয়ে গেল বেলকনির দিকে। তৎক্ষণাৎ একটা প্যাকেট আর প্যাকেটের ওপর দড়ির সাথে আটকানো একটা চিরকুট দেখে আরও যেন অবাক হয় খুব। হিয়া তৎক্ষণাৎ এগিয়ে যায় সেদিকে। হয়তো সে যেটার খোঁজে সারা বিকেল জুড়ে হাঁটলো সেটাই এটা। হিয়া আশপাশ তাকিয়ে চটজলদি চিরকুটটা হাতে নিল। তবে এবার চিরকুটটা খোলার আগে সাথে থাকা প্যাকেটটা খুলল সে। প্যাকেটটা খুলতেই মুখে হাসি ফুটল তার, কারণ সে যে বইটা খুঁজছিল সেটাই এটা। হিয়া খুশি মনে চিরকুটটা খুলল, যেখানে লেখা, তোমার একটুখানি নিশ্চিন্তে ঘুমানোর উপহার হিসেবে এই ছোট্ট উপন্যাস প্রিয়দর্শিনী। হিয়া খুশি মনে তাকালো আবারও তার হাতে থাকা বইটার দিকে, যেখানে তার প্রিয় একজন লেখক রবীন্দ্রনাথের লেখা উপন্যাস ঘরে বাইরে নামটি জল করছে। ঠোঁটে হাসি রেখেই বইটি বুকে জড়িয়ে ধরল হিয়া। অনাকাঙ্ক্ষিত খুশিরা হুট করে হানা দিলে যেমন খুশি খুশি লাগে, এই মুহূর্তে হিয়ার অবস্থাটাও তাই, যেটা হয়তো লিখে প্রকাশ করা যাবে না। সময়টা অস্থায়ী, তাই তো এই অস্থায়ী সময়টার সাথে চলতে গিয়ে প্রায় মতো খেতে হয় আমাদের।
ব্যস্ত এই সময়ের ব্যস্ত এই শহরে মানুষের আনাগোনাও প্রখর। আর এই ব্যস্ত মানুষদের ভিড়েই ঢাকা এয়ারপোর্টের অনেকটা জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে শুভ্র বর্ষার পরিবার। সাধারণত শুভ্র বর্ষাকে বিদায় দেওয়ার জন্যই দাঁড়িয়েছে ওনারা। শুভ্রের মা আর বর্ষার মা কান্নাকাটি শুরু করে দিয়েছে খুব। ছেলে মেয়ে দুটোকে বিদায় দিতে এসেছে ওনারা এখানে। শুভ্রকে অনেক কিছু বুঝিয়ে বলেছে শুভ্রর বাবা। বিয়ের পর থেকেই দেখছে ছেলেটা খুব চুপচাপ হয়ে গেছে। এমনিতেও শুভ্র একটু গম্ভীর টাইপের, কিন্তু বিয়ের পর যেন এর গভীরতা আরও বেশি হয়ে গেছে, যার জন্য একটু টেনশনও হচ্ছে শুভ্রর বাবার। অতঃপর সবাইকে বিদায় জানিয়ে পাশাপাশি হেঁটে ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হলো শুভ্র আর বর্ষা। পেছন ফিরে আরেকবার তাকালো বর্ষা। আপনজনদের ছেড়ে চলে যাচ্ছে সে অনেক দূরে, যদিও সে জানে না সামনের দিনগুলো আসলে কেমন কাটবে তার। তপ্ত নিঃশ্বাস ফেলে চোখে পানি মুছে এগিয়ে যেতে লাগলো সে শুভ্রের পিছু পিছু। বাকি সবাইও প্রায় নির্বিকার হয়ে তাকিয়ে রইল। শুভ্র বর্ষার যাওয়ার পানে প্লেনের মাঝ বরাবর সারিতে উইন্ডো সিটে বসে আছে বর্ষা। নার্ভাস লাগছে খুব। লাইফে ফার্স্ট টাইম ফ্লাইটে উঠেছে সে বিদেশে পাড়ি দেওয়ার জন্য। বুকের ভেতর যেন হাতুড়ি পেটার মতো কম্পিত শব্দ হচ্ছে খুব। এতটাই অস্থিরতা ফিল হচ্ছে তার যে শরীর সমেত কাঁপছে। কাঁপাকাঁপির ঠেলায় 2 বোতল পানি শেষ করে ফেলেছে কয়েক মুহূর্তে। 3বারের বার পানি আনার জন্য কাউকে ডাকার জন্য পরিকল্পনা করতেই তার পাশে বসে থাকা শুভ্র বিরক্ত নিয়ে তাকালো বর্ষার দিকে। তারপর বলল, হচ্ছেটা কি? তুমি কি সোজা হয়ে বসতে পারো না? আর এতবার পানি খাওয়ার কি আছে? শুভ্রের কথা শুনে কেঁপে উঠল বর্ষা। তৎক্ষণাৎ কাঁপা কাঁপা গলায় বলল সে, বিশ্বাস করুন, আমার না ভীষণ ভয় করছে, শরীর কাঁপছে, গলা শুকিয়ে আসছে আমার। এত ভয় পাওয়ার কি আছে? প্লিজ আমার উপর কেউ বিরক্ত হবেন না। আসলে প্রথমবার ফ্লাইটে করে কোথাও যাচ্ছি তো, কোনো ব্যাপার না, আমি আর পানি খাবো না। এতটুকু বলে হাত থেকে পানির বোতল সরিয়ে ফেলতে নিল বর্ষা, কিন্তু আশেপাশে কোথায় রাখবে সেটা বুঝতে পারছে না। বর্ষার কাজে আরও বিরক্ত শুভ্র। গম্ভীর কণ্ঠ নিয়ে বলল, আমার কাছে দাও। সাথে সাথে বর্ষা 2 সেকেন্ড দেরি না করে হাতের বোতলটা এগিয়ে দিল শুভ্রের কাছে। তারপর শুকনো হেসে জানালার বাইরে তাকালো সে। এদিকে শুভ্র একজন লেডি এয়ার হোস্টকে ডেকে আরেক বোতল পানি আনিয়ে রাখলো বর্ষার আড়ালে। এরই মধ্যে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো আর 10 মিনিটের মধ্যেই তাদের ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমাবে। যাত্রীরা যেন তাদের সিট বেল্ট খুব যত্ন সহকারে চটজলদি লাগিয়ে ফেলে। মাইকের অ্যানাউন্সমেন্ট শুনে শুভ্রসহ ফ্লাইটের সবাই তাদের সিট বেল্ট লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। বর্ষাও হাতে নিল সিট বেল্ট, কিন্তু নার্ভাসের কারণে হাত কাঁপছে তার, যার দরুন ঠিকমতো লাগাতে পারছে না সে। বর্ষার কাণ্ড খেয়াল করলো শুভ্র। অতঃপর দীর্ঘশ্বাস ছেড়ে বর্ষার কাছাকাছি এগিয়ে গিয়ে সিট বেল্ট লাগাতে লাগাতে বলল, এত নার্ভাস হওয়ার কি আছে? ভুলে কেন যাচ্ছ? তুমি একা নও, আমিও তো আছি তোমার সঙ্গে। যদিও কথাটা কিছুটা শুভ্র বিরক্তির ভাব নিয়েই বলল, তারপরে শুভ্রের কথা শুনে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল বর্ষার ভেতর দিয়ে, যার কারণে আর মনেই মুখে হাসি ফুটল তার। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না বর্ষার ঠোঁটে। হঠাৎই পুরো প্লেন জুড়ে কম্পিত এক ধাক্কা খেতেই চমকে উঠল সে। সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়ে শুভ্রের হাত জাপটে জড়িয়ে ধরল তৎক্ষণাৎ। চোখ বন্ধ করে নিল নিমিষেই। চোখ মুখ ঠোঁট অনবরত কাঁপছে তার। শুভ্র বেশ অবাক হয়ে তাকিয়ে রইল বর্ষার মুখের দিকে। সে বোঝে না এতটা ভয় পাওয়ার কি আছে। এরই মধ্যে প্লেন চলতে শুরু করলো ধীর গতিতে। শুরুতে আস্তে আস্তে চললেও ধীরে ধীরে এর প্রবণতা হলো গভীর। সামনে যত এগোচ্ছে বর্ষার হৃৎপিণ্ড যেন ততই ত্বরিত গতিতে বাড়তে লাগলো। হাত কাঁপছে, শরীর কাঁপছে, বুকের ভেতর দগদগ করছে, সব মিলিয়ে বিশ্রী এক অবস্থা। শুভ্র তখনও শুধু তাকিয়ে আছে বর্ষার এমন ভয়ার্ত মুখের দিকে। না চাইতেও ভেতর থেকে কেমন যেন হাসি পাচ্ছে তার, যদিও কারো ভয়ার্ত চেহারা নিয়ে হাসাহাসি করতে নেই, কিন্তু তারপরও হাসি পাচ্ছে শুভ্রর। নিজের হাসিটাকে দমিয়ে রেখে কোনো মতে স্থির বা সোজা হয়ে রইল সে। এরই মধ্যে ধীরে ধীরে আকাশপথে পাড়ি জমাতে লাগলো তাদের প্লেন। বর্ষা তার নখ দিয়ে খামচে এতটাই শক্ত করে ধরে আছে শুভ্রের হাত যে এখন শুভ্রর ব্যথা অনুভব করছে। তবে ঠোঁট চেপে পুরোপুরি ব্যথাটাকে
হজম করে নিল সে। কিছুক্ষণ পর প্লেন জমিন ছেড়ে আকাশপথে ভাসছিল। তখন ধীরে ধীরে বর্ষার মন মস্তিষ্ক সবকিছুই শান্ত হতে লাগছিল ধীর গতিতে। বর্ষা আস্তে আস্তে তার চোখ খুলতে লাগলো। চোখ এতটাই শক্ত করে চেপে রেখেছিল যে শুরুতে ঝাপসা ঝাপসা লাগছিল সবকিছু। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তাকালো সে শুভ্রর দিকে। শুভ্র তখন স্থির দৃষ্টি নিয়ে তাকিয়েছিল বর্ষার পানে। শুভ্রকে নিজের দিকে এক অ্যাঙ্গেলে তাকিয়ে থাকতে দেখে চটজলদি নিজের হাত সরিয়ে অস্পষ্টনীয়ভাবে নিজের হাসিটাকে আটকে রেখে বলল, সরি।